ও হচ্ছে আসলে একটা প্রস্টিটিউট। আমার সাথেও কিছু ইনসিডেন্ট ঘটে। আমি ওর বাসা যাওয়ার পর ও আমার সাথে আমাকে খাবারের সাথে কিছু একটা মিশিয়ে আমাকে অজ্ঞান করে দেয়, এবং তারপরে আমার সাথে কি হয় আসলে আমি জানি না। টাকার লোভ দেখাতো এবং ও ভয়ও দেখাতো। ও খুবই ডেঞ্জারাস একটা মেয়ে, এবং এই বিজনেসের সাথে প্রায় 2-3 বছর যাবত ও জড়িত। আমাকে এতগুলো ছেলে হচ্ছে দর্শন করলো, আমার কোনো শারীরিক প্রবলেম হচ্ছে কিনা বা ইন ফিউচার যদি হয় তখন কি করব, এই বিষয়ে তো ওর আরো মানে বেশি হচ্ছে নজর দেওয়া উচিত ছিল। এখন আমি যে বক্তব্যগুলো দিব সেগুলো সম্পূর্ণ আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে এবং আমার নিজস্ব সম্মতি থেকে। আমি আদ্রিনা মাহিকে হচ্ছে আন্দোলনের পূর্ববর্তী সময় থেকে হচ্ছে চিনি। ত্রাণ কার্যক্রম, তারপর বিভিন্ন মেয়েদের যে প্রোগ্রামগুলো হয় সেখান থেকে চিনি। তো আস্তে আস্তে ওর সাথে হচ্ছে আন্দোলনের যারা ছিল মেয়েরা, এখন যারা আছে অ্যাক্টিভ, সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং খুব ভালো একটা বন্ডিং হয়ে যায়। সেম ভাবে আদ্রিনার সাথেও আমার খুব ভালো একটা বন্ডিং হয়ে যায়। এক পর্যায়ে হচ্ছে আমি আদ্রিনার সাথে আমি আমার আন্দোলনের আগে এবং পরের কিছু ঘটনা শেয়ার করি, যে আমি আর্থিক সমস্যার মধ্যে আছি এবং আমার ফ্যামিলিতে কিছু প্রবলেম আছে, এই জন্য কথা আমি শেয়ার করি। শেয়ার করার পর দেখা যায় ও বিভিন্ন ভাবে আমাকে কৌশলে পরপর 2বার হচ্ছে আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করে। ওর বাসায় নিয়ে আমাকে কৌশলে ওর বাসায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ও হচ্ছে আমাকে প্রথমত বলে, ভিডিও কল দিয়ে দেখায় যে ওর বাসা ফাঁকা, কেউ নেই, ও একা, খুবই একাকিত্ব অনুভব করছে, একটা বন্ধুর খুব দরকার। এবং আমিও হচ্ছে কেন্দ্রীয় কার্যক্রমের জন্য রাত্রে লেট হয়ে যায়, তাই সমস্যায় পড়ে ওর বাসায় যাই। এবং যাওয়ার পর আমি দেখি যে বাসায় অন্যান্য পুরুষরা আসে ওর সাথে, এবং ওই বাসায় দোতলায় এবং 4তলায় 2টা ফ্ল্যাট আছে, 2টাই ওর। দোতলায় হচ্ছে ওই ধরনের কার্যক্রম করে, আরো বিভিন্ন পুরুষ আছে। এবং এর আগেও যখন আমাকে নিয়েছিল ওর সাথে ওর বাসায়, তখনও হচ্ছে ওর সাথে 2টা পুরুষ ছিল, এবং তাদের মাধ্যমে আমি জানতে পারি যে ও হচ্ছে বিবাহিত না এবং ওর সাথে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। ও হচ্ছে প্রায় 2-3 বছর যাবতীয় এই ধরনের বিজনেসের সাথে জড়িত, এবং ওর মাধ্যমে আরো অনেক মেয়েদেরও হচ্ছে এই ধরনের বিজনেসে হচ্ছে ঢুকায়। এবং দেশের বাহিরের যে পাঠানোর বিষয়টা, সেটা হচ্ছে আমি ইনশিওর হই ওর বাসা যাওয়ার পরে। এবং আমার সাথেও কিছু ইনসিডেন্ট ঘটে। আমি ওর বাসা যাওয়ার পর ও আমার সাথে আমাকে খাবারের সাথে কিছু একটা মিশিয়ে আমাকে অজ্ঞান করে দেয়, এবং তারপরে আমার সাথে কি হয় আসলে আমি জানি না। কিন্তু এর পরবর্তীতে আমি যখন প্রায় 11:30 কি 12টার দিকে আমার ঘুম ভাঙে, তখন দেখি যে ওই লোকগুলো বাসায় নেই, কিন্তু আমার শারীরিক অনেক প্রবলেম হয়, প্লাস আমার একদম পুরো হচ্ছে ব্লিডিং শুরু হয়ে যায়, যেটার ট্রিটমেন্টের আমি চেষ্টা করেছি আমার খালামণির সাথে। এবং এটা আদ্রিনাও জানতো যে আমার শারীরিক প্রবলেম হচ্ছে। আমি এটাকে ওকে বলি, বলার পর আমার সন্দেহ হলে আমি কৌশলে হচ্ছে বাসা থেকে বের হয়ে আসি। এবং এর পরবর্তীতে আমি যখন বাসায় আসি, আসার পরও ও 2-3 দিন আমাকে অফার করে যে তোর সব প্রবলেম সলভ হয়ে যাবে, তুই আয় আমার বাসায়, আমরা ড্রিঙ্কসের অর্ডার করেছি, আমরা ড্রিঙ্কস করবো, আমার ফ্রেন্ড আসবে, ওরা হচ্ছে অনেক রিচ, ইউকেতে থাকে, কেউ কেউ হচ্ছে ইটালিতে থাকে, ওরা হচ্ছে তোকে হেল্প করবে আর্থিকভাবে, তুই হচ্ছে আমার সাথে আসবি, ওদেরকে টাইম দিবি, আর কিছু না, জীবনে টাকা পয়সাটা অনেক বড় কিছু, টাকা পয়সা ছাড়া আর কিছু হয় না, এই ধরনের আরো বিভিন্ন কথাবার্তা। এবং আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের যারা আছে এখন নেত্রীরা, আমাদের সহযোদ্ধারা, তাদেরকেও হচ্ছে বিভিন্ন সময় ওদেরকে ওর বাসা নিয়ে যেত এবং এই ধরনের বাজে বাজে অফার করতো, টাকার লোভ দেখাতো, এবং ও ভয়ও দেখাতো যে ওর এর সাথে সম্পর্ক আছে, ওর সাথে ভালো সম্পর্ক, ছবি দেখাতো, ভিডিও দেখাতো বিভিন্ন, যে আমার বন্ধু। এবং দেখার পরে আসলে আমরা এই বিষয়গুলোতে ভয় হয়ে যায় এবং চুপ হয়ে যায়, কিছু বলতে পারি না। কারণ যাদের সাথে ওর সম্পর্ক আছে, ওর হাত পা এতই লম্বা যে আমরা আসলে নিজেদের ব্যক্তিগত সমস্যাগুলো সামনে আনতে পারছিলাম না। এই হচ্ছে বিষয়বস্তু। তো সবকিছু পর্যালোচনা করে আমি বুঝতে পারি যে ও হচ্ছে আসলে একটা প্রস্টিটিউট। আর ধর্ষণের যে বিষয়টা, এই বিষয় হচ্ছে ওর সাথে যারা ছিল আন্দোলনরত তখন শিক্ষার্থীরা, 4ই আগস্ট এবং 5ই আগস্ট, তারাও হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে। তারাও বলেছে যে পুরোটা সময় ধরে ওই সমস্ত স্টুডেন্টের সাথে ও ছিল এবং এই ধরনের কোনো ঘটনা ওর সাথে ঘটেনি। ঘটলেও একটা ঘটনা ঘটেছে, সেটা ওর বয়ফ্রেন্ডের সাথে 2022 সালে। আর এরও প্রমাণ আছে ওদের কাছে, ওই ধরনের স্টুডেন্টদের কাছে, যেহেতু ও খুব অল্পতেই মানুষের খুব ক্লোজ হয়ে যায়। এবং যাদেরকে এই ধরনের ব্যবসাতে হচ্ছে লিপ্ত করেছে, তাদের কিছু ভাষ্য মতে হচ্ছে ও খুবই ডেঞ্জারাস একটা মেয়ে, এবং এই বিজনেসের সাথে প্রায় 2-3 বছর যাবত ও জড়িত, এবং ওর সাথে আরো অনেকে হচ্ছে এই বিজনেসের সাথে জড়িত। যেহেতু আপনি খুব একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে আপনি এলিগেশন দিচ্ছেন তার নামে, সে যে ধর্ষণের শিকার হয়নি, এটি আসলে আপনি কিভাবে নিশ্চিত হয়েছেন? ধর্ষণের শিকার হয়নি এটা বলতে, আমি ওকে অনেকবার বলছিলাম যে মাহি দেখো, এটা তো খুব সেন্সিটিভ একটা ইস্যু, আর তুমি তো আমাদের তাহলে অনেক পরিশ্রমী একটা যোদ্ধা, তোমার তো অবশ্যই এটার বিচার হওয়া উচিত। ও বারবার বলেছে যে না, আমার বিচারের দরকার নেই, হ্যান ত্যান, আরো অনেক ধরনের এক্সকিউজ দিয়েছে।
পরবর্তীতে ও যে ওর মিসক্যারেজের যে বিষয়টা বললো, একটা মেয়ে টানা 4 মাস যাবত তার পিরিয়ড হচ্ছে না, সে কি কিছু বুঝবে না? এতই একদম সহজ। আর ও যথেষ্ট ম্যাচুর একটা মেয়ে, ওর 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 মাধ্যমে তো হচ্ছে মানে এটা তো বোঝা প্রত্যেকটা মেয়েরই হচ্ছে নর্মাল ইস্যু যে আমার 2 মাস যাবত পিরিয়ড হচ্ছে না, কোনো না কোনো সমস্যা তো অবশ্যই হচ্ছে। যেহেতু আমার সাথে ধর্ষণের মতন একটা ঘটনা ঘটছে, সেক্ষেত্রে তো আমি আরো সিনসিয়ার থাকবো যে আমাকে এতগুলো ছেলে হচ্ছে ধর্ষণ করলো, আমার কোনো শারীরিক প্রবলেম হচ্ছে কিনা, বা ইন ফিউচার যদি হয় তখন কি করবো, এই বিষয়ে তো ওর আরো মানে বেশি হচ্ছে নজর দেওয়া উচিত ছিল। সেক্ষেত্রে 4 মাস ও টানা ওর পিরিয়ড অফ ও কনসেপ্ট করলো, তারপর আমাদেরকে জানালো, আমাদেরকে সবাইকে বললো যে নভেম্বরের 4 তারিখে হচ্ছে ওর মিসক্যারেজ হয়, বাচ্চাটা ওয়াশরুমে পড়ে যায়, এবং তারপরে হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট নিয়েছে। কিন্তু আমরা যখন কালকে ওর কাছে প্রমাণ চাইলাম মেডিকেলের, যে তুমি তো অ্যাবর্শন করেছো, তোমার প্রমাণগুলো দাও, মেডিকেল প্রমাণগুলো দাও, কারণ 4 মাসের একটা বাচ্চা ও নষ্ট করবে, মেডিকেল রিপোর্ট অবশ্যই দরকার আছে, মেডিকেলে যাওয়ার অবশ্যই প্রয়োজন আছে। তো যখন আমরা চাইছি তখন ও কালকে আমাদের রাত 2টা 2:30টার দিকে একটা রিপোর্ট দিল, যে রিপোর্টটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা, কারণ ওইখানে লেখা ছিল 9ই জানুয়ারি, যেখানে ওর 4 জানুয়ারি আমাদেরকে সবাইকে বলে যে আমি অসুস্থ, আমি আসতে পারবো না, আমার মিসক্যারেজ হয়েছে। সেখানে 9 তারিখের কিভাবে হয় সেই রিপোর্টটা, সে একটা ইস্যু। আরেকটা বিষয় হচ্ছে ও একটা মেয়ে যখন 4-5 মাসের একটা বেবি নষ্ট হয়, আমরা তো বুঝি, আমরা তো এখন অ্যাডাল্ট, আমরা তো বুঝি এইসব সম্পর্কে, কখনো সে হচ্ছে নাচানাচি বা এই ধরনের কোনো কাজ করতে পারবে না। কিন্তু নভেম্বরে ওর হচ্ছে একটা প্রোগ্রামে দেখা যায়, যেটা ফেসবুকে আপলোড দেওয়া আছে, যে প্রোগ্রামে হচ্ছে ও খুবই সুন্দরভাবে স্টেজে উঠে লাফালাফি করতেছিল, এই একটা বিষয়। আরো কিছু বিষয় যেগুলো হচ্ছে আমাদের চোখে পড়েছে, সেটা হচ্ছে এরপরেও ওকে যখনই ডাকা হয়েছে তখনই ও বাসা থেকে বের হয়ে আসছে, এবং ওকে তখনই আমরা সুস্থ স্বাভাবিক দেখছি। এগুলো দেখার পর আমরা কেন্দ্রীয় যারা ছিলাম নেতৃবৃন্দ, তারা হচ্ছে অনেকে সন্দেহ করেছে এবং ওর বিষয়ে আরো তদন্ত করার চেষ্টা করেছে। তদন্ত করার পরে যখন দেখতে পারলো যে না, ও মেয়েদেরকে বাসায় নেয়, ইভেন ও এই সমস্ত ছেলে মেয়েদের সাথে পরিচয় ওর, এবং আরো হাই সোসাইটির হচ্ছে চলাফেরা, তারপর আবার ও বলতেছে যে ওর হাজবেন্ড আসছে না বাসায়। কিছুদিন আগে বললো যে ওর হাজবেন্ড বাসায় আসে না ঠিক মতন। আসলে ওর হাজবেন্ড ওকে ঠিকই ভরণ পোষণ সবকিছু দিচ্ছে, আমরা তোর বাসায় গিয়েছিলাম, আমরা দেখেছি। ইভেন আমাকে আসলে বিয়ে হয়েছে না, ওর বিয়েটা আসলে হয়নি, কারণ ও যখন আমাকে বাসায় নিয়েছিল, ওর যার সাথে বিয়ে হয়েছিল সে আমাকে, ও যখন সাইডের রুমে যায় তখন হচ্ছে ওই লোক আমার নাম্বার নিয়েছিল, জানি না সেটা কি কারণবশত, আর আমি মনে করেছি যে ও তোর হাজবেন্ড, সে নাম্বার নিতে পারে। পরবর্তী যখন ওই লোক আমাকে ফোন দেয়, ফোন দিয়ে আমাকে বিভিন্ন বাজে অফার করে, এবং আমি যখন বলি যে আপনি আমার বান্ধবীর হাজবেন্ড, আপনি কিভাবে আমাকে এই ধরনের অফার করেন, তখন উনি আমাকে বলে যে মাহি আমার ওয়াইফ না, আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা আছে, আমি কেন ওকে বিয়ে করব, ওর আর্থিক সমস্যার কারণে ও আমার সাথে থাকে, এবং আমি চিন্তা করি আমার দ্বারা যদি একটা মেয়ের উপকার হয় তাহলে তো ভালো, ও আমাকে সময় দেয়, আমার শারীরিক প্রয়োজন হচ্ছে ও মেটায়, প্লাস আমার দ্বিতীয় তলায় যে ফ্ল্যাট আছে ওইটাকে দিয়ে দিচ্ছে, ওইখানে ওর ফ্রেন্ডরা আসে।